সরকার একরকম পরিকল্পনা করছে, অ্যাকশনের চিন্তা করছে, দেখা গেল নানা রকম ষড়যন্ত্র সামনে চলে আসছে। প্রথমত একটা আসলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, তাতে প্রতিক্রিয়াই করতে হলো। তারপরে দাবি দেওয়ার যে মিছিল, যেটা আসলে পরে দেখা যাচ্ছে সবগুলি কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ ছিল, বেশিরভাগই, সব না হলো। আবার মানুষের মধ্যে একটা অধৈর্য ছিল, 15 বছরে পাইনি, এখনই পেতে হবে। এই যে শিশুদের মতো একটা জিনিস চলে আসে যে আমার শিশুরা যা চায় এখনই চায়, হ্যাঁ, কিন্তু ওইটা যে পেতে যেও সময় লাগবে, ওইটাকে আদায় করার জন্য যে একটা প্রসেস লাগবে সেটা চায় না। ফলে যে কারণে আমাদের মনোযোগ বিচার এবং শহীদের যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, আহতদের চিকিৎসা, সেসব থেকে দৃষ্টি সরে গেছে। এবং যে পুরনো ব্যবস্থা, আমলাতন্ত্র, তারাও এইসব প্রক্রিয়াকে শিথিল করে দিয়েছে, কিন্তু তার দায় সরকারের উপর আসছে। তো সেদিক থেকে সরকার আমার মনে হয় যে আরও দৃঢ়, কারণ এই সরকার একটা গণঅভ্যুত্থানের সরকার, এটা একটা তত্ত্বাবধায়ক সরকার না। এই কনসেপ্টটা আমাদের মধ্যে যথেষ্ট পরিষ্কার কিনা আমার সন্দেহ আছে, যে এই গণঅভ্যুত্থানের সরকারের প্রধান কাজ শুধু তত্ত্বাবধায়ক সরকারের মতো না, তাকে ক্লিন করা, পরিষ্কার করা, সংস্কার করার মধ্য দিয়ে, বিচার করার মধ্য দিয়ে, শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পরিষ্কার করা মাঠটা। এটার জন্য যে নির্বাহী ক্ষমতা জনগণ তাদের দিয়েছে, জনগণের সে সম্মতি জনগণ নানানভাবে প্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে তাদের বিনয় যতটা, তার থেকে বেশি আরও বেশি সাহসী এবং মাঠে তাদের মানে দৃঢ় কঠিন উপস্থিতি দরকার ছিল পরিষ্কার কঠিন ভাষায় হচ্ছে নির্দেশনাগুলো জারি রাখা। এবং এই নমনীয়তা না থাকাতে এখন এই কাজটা করতে পারেন অনেক বেশি রাজনৈতিক নেতারা, তারা ঝুঁকি নিতে পারেন, তারা যেমন মারামারিও করতে পারেন, তারা একটা দাবির জন্য জেলেও যেতে রাজি থাকেন, যেটা বিএনপি নেতৃত্বগত এবং অন্য যারা বিরোধী দলের অনেকেই হচ্ছে ছাত্র নেতৃত্ব, তারা জেলে গিয়েছে। কিন্তু সরকারের গঠনে যেহেতু বিশেষজ্ঞ প্রকৃতির মানুষেরা আছেন, যারা মূলত প্রতিষ্ঠান চালিয়েছেন, আবার কেউ কেউ একাডেমিক, তো ছোট প্রতিষ্ঠান চালানোর বিষয়টা একরকম, আর রাষ্ট্র চালানোর বিষয়টা আরেক রকম। তো রাষ্ট্রের যে নির্বাহী প্রকাশ, নির্বাহী পরিচয়, নির্বাহী ক্ষমতা দেখানো, সেটার একটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি, যেটা হয়তো এই জনগণের শত্রুদেরকে উৎসাহিত করেছে যে না, সরকার তো নরম, ফলে আমরা পুশ করি। তো আপনি কচুরিপানা, আপনাকে হয় পুরো পুকুর থেকে তুলে ফেলতে হবে, না হলে সেটাকে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে একটা জায়গায় আটকে রাখতে হবে। আপনি যখনই শিথিলতা দেখাবেন, কচুরিটা ছড়িয়ে পড়বে। তো এই জায়গাটা শুরুর দিকে এই মেসেজিংটা সরকারের দিক থেকে, যে আমরা ছাড় দিব না, আমরা কঠোর হব, এই মেসেজিংটা দরকার ছিল। যেটা আসলে রাজনৈতিক নেতৃত্বের জায়গাটা, যদি এখন আপনি আসেন রাজনৈতিক নেতৃত্বের জায়গায়, আজকে যদি দলগুলো, যারা গণতন্ত্রের মনা দল, ফ্যাসিবাদ বিরোধী দল, তারা যদি সরকারকে একেবারে অটুট সমর্থনটা দেয়, যে আপনি যদি এই কাজগুলো করেন, আপনাকে আমরা পূর্ণ সমর্থন দিব এবং সহযোগিতা করব, তাহলে কিন্তু সরকারের হাতটা শক্তিশালী হতো। ফলে আমরা যখন সরকারকে সমালোচনা করব যে অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ, তাহলে একইভাবে রাজনীতিবিদদের জায়গায় আসতে হবে যে তারা কি ধরনের অ্যাকশনে ছিলেন, তারা কি কি কার্যক্রম দিয়ে সরকারকে সহযোগিতা করছেন। কারণ আসলে এই দলগুলো যারা মাঠে ময়দানে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে 16 বছর বলেন, 18 বছর বলেন, এই 2024 এসেছে, তারাই এই দেশের প্রকৃত দেশপ্রেমিক, তারা এই দেশের রাজনীতির প্রকৃত নেতৃত্ব। ফলে সেই নেতৃত্ব কি, তাদের তো একটা বিরাট দায়িত্বশীলতার প্রয়োজন আছে সরকারের চেয়ে, কারণ তারাই দেশ পরিচালনা করবেন, তারাই মূল স্টেক হোল্ডার। বাকিরা বলছেন যে আমরা ফ্যাসিলিটেটর অথবা আমরা ম্যানেজার, কিন্তু আমি বলছি যে ম্যানেজারেরও একটা ওনারশিপ থাকা লাগে, নাহলে আমি এখানে কদিন থাকবো কি থাকবো না, যদি এই সংশয় আমার ভেতরে থাকে, তাহলে আমার কনফিডেন্স কমে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে, আমি মৌলিক পদক্ষেপ নিব না, আমি রুটিন ওয়ার্ক করে যাব। ফলে এই যে রুটিন ওয়ার্কের মধ্যে সরকার ঢুকে যেতে যাচ্ছে বলে যে অভিযোগ, সেটার একটা বড় দায় কিন্তু রাজনীতিবিদদেরও নিতে হবে, যে আমরা পুরানা পথে চলবো। এটা কি একটা 90 সাল না, এটা 90 সালের চেয়েও বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা শুধু বাংলাদেশের ভেতরের ঘটনা না, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় রকম ভূরাজনৈতিক ঘটনা, নিঃসন্দেহে এটা বৈশ্বিক ঘটনা। কারণ আমরা বৈশ্বিক যে ফ্যাসিবাদ, যেটা বিভিন্ন দেশে আছে, রাশিয়ায় কি চলছে, আমেরিকায় কারা ক্ষমতায় এসেছে, তো আপনি যদি ভারতে কারা ক্ষমতায়, চীনে কোন ধরনের শাসন ব্যবস্থা, তার ভিতরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক লড়াই করে জয়ী হচ্ছে। গোটা পৃথিবীর উচিত হচ্ছে যারা মুক্ত দুনিয়া, বাংলাদেশের পাশে থাকা, কারণ এই লড়াইটা গণতন্ত্রের লড়াই। বাংলাদেশ ইউক্রেনে গণতন্ত্র পরাজিত, মিডল ইস্টে গণতন্ত্র পরাজিত, প্যালেস্টাইনে হচ্ছে মানুষের অধিকার নাই, সেখানে একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ যে
হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, যে অনেক সাফার করেছে, বিশ্ব দেখেনি আমাদেরকে। কারণ আমরা আমাদের যখন মুক্ত করছি, গোটা পৃথিবীর পশ্চিমা দুনিয়া থেকে শুরু করে সবার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের এই গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, এই বিচারের পক্ষে দাঁড়ানো। কারণ বাংলাদেশ বিজয়ী হলে পশ্চিমারা বলতে পারবে যে গণতন্ত্রের আশা আছে। যদি বাংলাদেশ বিজয়ী না হয়, পশ্চিমা দুনিয়ার আর কোনো বিজ্ঞাপন থাকবে না যে দেখেন গণতন্ত্র করে মানুষ, গণতন্ত্রের পক্ষে মানুষ আসে। গণতন্ত্রের পক্ষে তো মানুষ আমেরিকাও যায় নাই, তারা শুধু ভোট দিয়েছে, কিন্তু নির্বাচন করেছে একজন পপুলিস্ট লোককে, যে এখন অখণ্ড আমেরিকা চায়, মানে কানাডাকেও দখল করতে চায়। অনেকে অখণ্ড দেশ বানাতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে, গাজাকে নরক বানানোর ঘোষণা দিয়ে দিয়েছে, এবং গাজাকে নরক বানানো। তো এই পরিস্থিতিতে আপনারা ভেতরের মানুষেরও, আমরা যদি আমাদের ছোট ছোট মতাদর্শিক দূরত্বকে বড় করি তুলি, এবং আমরা আমাদের যদি শিক্ষা না হয়ে থাকে যে আমরা একটা সময় রাজনীতি থেকে কাউকে মাইনাস করতে চেয়ে, মূলত তো দেখা যাচ্ছে আসলে বিএনপিকে মাইনাস করার জন্যই 111 হয়েছিল। -2টা আসলে একটা প্রহসন ছিল, -2 ছিল একটা ধাপ্পা, ক্যামোফ্লাক্স, আর ক্যামোফ্লে একটা মুখোশ। আসলে -1 মানে বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে বা দেশ থেকে বের করে দেওয়া। তো সেই প্রসেস কিন্তু সেই শক্তিগুলো এখনো চালাতে পারে। বিএনপির ভিতরে এই আতঙ্ক থাকায় বিএনপির আত্মবিশ্বাসের একটা ঘাটতি দেখা যাচ্ছে, এবং তারা ভয় পাচ্ছে যে নির্বাচন না আবার বেহাত হয়ে যায়। সেখানে আমি বলবো যে বিএনপির যে, আপনি যদি বিশ্লেষণ করেন বিএনপির ব্যর্থতাটা কোথায়, বিএনপির প্রধানতম ব্যর্থতা হচ্ছে কোয়ালিশন বিল্ডিং এর ক্ষমতা, তার পক্ষের জোট বানানোর যে ক্ষমতা। আপনি দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ আছে, তার পেছনে বামপন্থীদের একটা অংশ ছিল যারা হচ্ছে আপোষকামী বামপন্থী, বিপ্লবী বামপন্থীরাও আছেন, কিন্তু আপোষকামীরা, সেইখানে একটা লেয়ার ছিল আওয়ামী লীগের পেছনে ঢাল, সেখানে তার পিছনে আমাদের নাগরিক সমাজের একটা অংশ ছিল, অনেকগুলো ক্ষমতাবান গণমাধ্যম এবং প্রতিষ্ঠান তাদের ছিল, সাংস্কৃতিক বলয় তাদের ছিল। লেয়ারের পর লেয়ার মিলে আওয়ামী লীগ একটা মহাজোট হিসেবে কাজ করেছে। বিএনপি এরশাদের সময় 5 বাম দলের সঙ্গে মিলে একটা জোট গঠন করলো, যে মধ্য বাম এবং বিএনপি, এবং সেটা সাফল্য এলো। কিন্তু বিএনপি 91-এর পরে আবার বিএনপি চলে গেল মধ্য ডানের সঙ্গে জোট বাঁধতে। আবার দেখা গেল এখন বিএনপি মিত্রহীন, ওই জামাত ইসলামও তার সাথে ওই রকম পরিষ্কারভাবে নেয়, অন্য কাউকে তারা সঙ্গে আনতে পারছে না। তো এই কোয়ালিশন বিল্ডিং যদি বিএনপি আগে ভালোভাবে করতে পারতো এই গত 15 বছরে, তাহলে হয়তো 14 সালেই ঘটনা ঘটে যেত, অথবা 18 সালেই বিএনপি আমরা একটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতাম, এই সরকারকে এই অনির্বাচিত সরকার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারতাম। ফলে বিএনপির কোয়ালিশন বিল্ডিংটাই জরুরি হয়ে গেছে, মানে যেটা বিএনপির ঐক্যটাই হচ্ছে জাতীয় ঐক্যর মতো, সেই ঐক্য বিএনপি কার সঙ্গে করতে পারে। প্রথমত বিএনপি একটা পুরোনো দল, পুরোনো নেতৃত্ব দিয়ে চলছে, এর মধ্যে মাঠে এসেছে ছাত্র অভ্যুত্থানের নেতৃত্ব। তাহলে বিএনপি এবং ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে দিয়ে বিএনপির যে পুরোনো অংশ, বিএনপির যে পিছুটান, সেটা কিন্তু তার প্রতিষেধক কিন্তু ছাত্র অভ্যুত্থানের যে মেসেজ, তার যে কর্মসূচি, তার যে বার্তা, সেটাকে বিএনপি আলিঙ্গন করলে আপনি দেখেন যে একটা বিরাট রকম জাতীয় ঐক্য হয়। একদিকে বিএনপি, একদিকে ছাত্র নেতৃত্ব, ওই ব্র্যাকেটের ভেতরে কিন্তু আরো অনেক ছোট বড় মধ্যপন্থী দলগুলো তারা কিন্তু এসে যেতে পারে, সেটাই কিন্তু জাতীয় ঐক্য। বিএনপিকে এখন উদারতার সাথে এই জোট বানানোর বা কোয়ালিশন বানাবার যে আর্ট, যে শিল্প এবং যে উদারতা, এবং বিএনপিকে প্রথমত নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে হবে যে আমরা এই দেশের একটা দীর্ঘমেয়াদী পুরানা দল, গণতান্ত্রিক দল, আমার জনসমর্থন ব্যাপক, আমি জনপ্রিয়, আমার জনগণকে ভয় নাই, আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আমার ভয় পাওয়ার কিছু নাই। মূল ভয়ের জায়গাটা তো আমরা অপসারণ করে ফেলেছি। বিএনপি যবে এই জাতীয় ঐক্য গঠন করতে পারবে, এটা বিএনপির উপর, এটা কিন্তু এই কোনো সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করে দিতে পারবে না, তারা হয়তো সহযোগিতা করতে পারবে। যেমন ঘোষণাপত্র তৈরির বিষয়টাও কিন্তু তাই, ঘোষণাপত্র অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শক্তিগুলো বসে একসঙ্গে করবে। এই সরকার কিন্তু ঘোষণাপত্র দিতে পারে না, কোনো রাষ্ট্র বিপ্লব করে না, কিন্তু বিপ্লব করে রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে যে ঘোষণাটা তারা তৈরি করবেন, সরকার সেটাকে এন্ডোর্স করবেন, সরকার সেটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবেন। আমার মনে হয় তার মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যটা বিএনপি আরও জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিতে পারে। এবং সেক্ষেত্রে যেটা শান্ত ভাই বললেন যে ছাত্ররা বিএনপির মধ্যে মতভিন্নতা থাকবে, দর্শনগত ভিন্নতা থাকবে, কিন্তু স্পিরিটের জায়গায় তো আসলে ওইরকম ভিন্নতা থাকার কথা না।